ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, বাংলা ব্যাকরণের মূল যে বিষয় এইটা, অর্থাৎ বাংলা ব্যাকরণ বলতে বাংলা ২-এ ১ থেকে ৬ অধ্যায় পর্যন্ত মোটামুটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার মতন কিছু আছে। বাকি অংশ অর্থাৎ ৬ থেকে বা ৭ থেকে যতটুকু আছে সব মুখস্থ কোয়ালিটি, তারপরেও সবকিছুই আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এই লাইভ ক্লাসের থেকে আপনাদের সবসময় বলি, আপনাদের ক্লাসের যে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমাদের ভিডিও রেকর্ডেড ক্লাস। এখানে ওভারঅল একটা ধারণা পাবেন। এখানকার ধারণা থেকে ওই ভিডিও যেগুলো আছে, রেকর্ডেড ক্লাস যেগুলো আছে, ওইগুলো ইফেক্টিভ হবে সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে আপনাদের যেটা বলতেছি ওইটা একটু ভালো করে দেখে আসবেন, ঠিক আছে? আর এখানে যে ক্লাসগুলো আজকে যে ক্লাসটা করা হবে, পরবর্তীতে ক্লাস শুরু হওয়ার আগে আমি কিন্তু একটা পরীক্ষা নেব আপনাদের, মৌখিক পরীক্ষা আর কি, ভাইবা কোয়ালিটি। সেটা 5 মিনিট বা 10 মিনিট সবার জন্য, এটা ম্যান্ডেটরি, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আর ম্যাক্সিমাম আশানুরূপ না হইলে আমি ক্লাস অফ করে দেব। এজন্য শিখতে হলে আমাদের তো শিখতেই হবে, তাই না? আমাদেরকে শিখতেই হবে, আমাদেরকে জানতেই হবে। এই শিখাটা যদি এখন পরিপূর্ণভাবে হয়, তাহলে পরবর্তীতে দেখবেন এই পড়াটাই আপনার কাজে লাগবে। দেখুন, ব্যাকরণের যে একটা সংজ্ঞা আমরা এখানে দিয়েছি, এই সংজ্ঞাটা ব্যাকরণ শব্দের মূল যে অর্থ কিন্তু বিশেষভাবে বিশ্লেষণ। এখানে আমরা দেখতে পারছি যে বিশেষভাবে বিশ্লেষণ, এই কথাটা কিন্তু আপনি পরবর্তীতে জবের জন্যও আপনার এগুলো কাজে লাগবে। অর্থাৎ এখানে যে বিষয়গুলো আপনাদের শেখানো হবে, পরবর্তীতে ওই শিক্ষাটাই কাজে লাগবে কোথায়? জবের ক্ষেত্রে। ডুয়েট সিলেবাসে কিন্তু আবার এই অংশটা নেই, এই অংশটা ব্যাকরণ অংশটা কিন্তু নেই, বাংলা অংশটা নেই। অন্যান্য বিষয় যারা ডুয়েটের প্রস্তুতি নেবেন, আবার ডুয়েট শেষ করেও কিন্তু আবার এইগুলো কাজে লাগবে। শুধু যে ডুয়েটে কাজে লাগবে এরকম বিষয় না, আমি জবের ক্ষেত্রে বলতেছি যে ডুয়েট শেষ করে আবার ওই জবের জন্য এই বাংলাগুলোই কিন্তু আবার পড়া লাগবে। এজন্য যেগুলো পড়বেন প্রথম থেকে, একাডেমিক বিষয় যেহেতু আপনারা প্রথম দ্বিতীয় সেমিস্টারে আছেন, তো সেক্ষেত্রে প্রথম থেকে একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো দেখে রাখবেন, বুঝে রাখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। যত প্রশ্ন আমি একটু ক্লাস শেষের দিকে আমি আপনাদের প্রশ্ন নেব। মাঝখানে এখানে যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয় বোঝার বা প্রশ্ন করার, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, ঠিক আছে? আমি আপনাদের মেসেজে কথা বলবো, যে মেসেজ দেখে আপনাদের সমস্ত প্রশ্নগুলোর আপাতত উত্তর দেবো। কারণ একটা বিষয়, কথা বললে কথা বলার শেষ হবে না আর কি, হ্যাঁ? তো সেক্ষেত্রে কথা বলা যেহেতু শেষ হবে না, অনেকজন স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে, তো সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে যাদের যে বিশেষ যে প্রয়োজন, তারা আমাকে প্রশ্ন করবেন, লিখে প্রশ্ন করবেন, ঠিক আছে? আমরা ক্লাস শুরু করব। আমাদের সময়টা খুবই দামি, আমাদের সময়টা কিন্তু খুবই দামি। এই সময়টা দামি, আরো দামি করার জন্য সঠিকভাবে প্রপার ইউজ করাটা আমাদের জন্য খুবই জরুরি। সময়টা আমি সবই বোঝাবো, আমি তো শুরুই করিনি, কি বোঝাবো আপনাদেরকে বলুন তো? আমি তো শুরুই করিনি, এই যখন শুরু করব তখন বোঝাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম যে বিষয় ব্যাকরণের সংজ্ঞা, আমরা কিন্তু এটা প্রথম অধ্যায়ে আছি। আমরা প্রথম অধ্যায়ে আছি যে ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। কি বিশ্লেষণ করব? এখানে বিভিন্ন যে গ্রামারের যে বিষয়গুলো আছে, ওই গ্রামারের প্রত্যেকটা অংশ কিভাবে বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণ বলতে এটা ভাঙা, বিশ্লেষণ করব মানে এটা ভাঙবো, কিভাবে ভাঙা যাবে এবং কোনটা ভাঙা যাবে না, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। এখন ভাঙার কথা যেহেতু বলেছে, এখানে একটা শব্দ ব্যাকরণকে একটা বিশেষভাবে বিশ্লেষণ করে ব্যুৎপত্তিগত অর্থভাবে এখানে বিশ্লেষণ করা হয়েছে। আমি একটা শব্দ বলেছি যে ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ মানে, ব্যুৎপত্তিগত অর্থ বলতে একটা শব্দকে দুইটা ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে ব্যবহারিক অর্থ, আর একটা হচ্ছে আহ আচ্ছা, আমি আমি যতটুকু জানি, আমার আমার স্ক্রিন দেখা যায়, হ্যাঁ? আপনার সম্ভবত নেটের সমস্যা আছে, একটু নেটটা স্ট্রং যেখানে আছে ওখানে যাবেন, ঠিক আছে? আশা করি সবাই দেখতে পারছেন। একটা বলুন তো, সবাই দেখতে পান কিনা? সবাই দেখতে পায় না? হ্যাঁ, দেখা যায়। তাহলে যার প্রবলেমটা আছে, একটু নেটটা সমস্যা আছে এতটুকু ধরে নেন, ঠিক আছে? দেখা যায়, স্ক্রিন দেখা যায়, আমি নিজেও দেখতে পারছি, কারণ আমি মোবাইলেও কানেক্ট আছে বা ল্যাপটপেও কানেক্ট আছে, ঠিক আছে?
তো ব্যাকরণ শব্দটির গঠন যেটা, ব্যাকরণ বি যোগ আ যোগ ক্রি যোগ অন। তার মানে এই শব্দকে, ব্যাকরণ শব্দকে যখন আমরা ভাঙছি, সেটা কি ভাঙার যে বিশেষভাবে যে বিশ্লেষণ করছি, সেই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। আমি একটু আগে যেটা বলছি, ব্যুৎপত্তিগত অর্থ একটা ব্যবহারিক অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ কি, যে ব্যুৎপত্তিগত অর্থ একটার অর্থ যেটা আছে তা সেটা ভিন্নভাবে প্রকাশ পায়, আর ব্যবহারিক অর্থ বলতে যে অর্থটা আছে ওই অর্থটাই প্রকাশ হবে। যেমন এখানে এই বিষয়গুলো শব্দতে আমরা আলোচনা করব, তারপরেও আপনাদেরকে বোঝার সুবিধার্থে এই বিষয়টা এখন আলোচনা করব, একটু টাচ দেবো, ধারণা দেবো জাস্ট। সেটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থটা যেটা বলতেছে, যেমন গবেষণা, যেমন গবেষণা। গবেষণা বিষয়টা হচ্ছে এইটাকে ভাঙলে, এইটাকে ভাঙবো যখন, এই অংশটাকে যখন ভাঙবো, গবেষণাকে বিশ্লেষণ করবো যখন, তখন কিভাবে আসে, গোযোগ এসোনা, গোযোগ এসোনা, গোযোগ এসোনা। তাহলে গো বলতে গরু, গো বলতে এখানে শব্দ, মূল শব্দ গবেষণা, গবেষণাকে ভাঙলে গো যোগ এসোনা। তাহলে একটা হচ্ছে গো মানে গরু, গো মানে কি, গো মানে কি এখানে গরু, গো মানে গরু। আর এসোনা বলতে এখানে খোঁজা বোঝাচ্ছে, এটা কি হবে, খোঁজা, খোঁজা, খোঁজাখুঁজি করা, এরকম একটা বিষয়। তাহলে এই যে গবেষণা এমন সুন্দর একটা শব্দকে যখন আমরা ভাঙছি, বিশ্লেষণ করেছি, তখন কি হচ্ছে, গরু খোঁজা, গরু খোঁজা। আসলে কি গবেষণা শব্দটির অর্থ কি গরু খোঁজা? অবশ্যই না। গবেষণা একটা সুন্দর একটা বৈজ্ঞানিক একটা শব্দ আছে, যেটা হচ্ছে গবেষণা করা, যেটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা, যেটা সুন্দর একটা অর্থ বোঝায়। কিন্তু এই শব্দকে যখন ভাঙবো, বিশ্লেষণ করব, তখন একটা ভিন্ন ধরনের একটা শব্দ হবে, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ দ্বারাই এইটা, যেটা ভাঙলে বা বিশ্লেষণ করলে একটা অর্থ পাওয়া যাবে। আর একটা ব্যবহারিক অর্থ মানে যেটা, যে অর্থ হুবহু যে অর্থটা, ওই অর্থটাই পাওয়া যাবে। এখন এই বিষয়টা একটু ধারণা নিলে হবে, আমরা আমরা কিন্তু শব্দতে এই বিষয়গুলো ডিটেলস শিখবো ইনশাল্লাহ, হ্যাঁ, সুন্দরভাবে শিখবো। তো মূল যে বিষয়, ব্যাকরণ শব্দটির ব্যবহার, ব্যাকরণ বি যোগ আ যোগ ক্রি যোগ আনা। এখানে বি বিষয়টা দেখুন, এটা সন্ধি বিষয় একটা বিষয়, যে বি কি জন্য এসেছে, বি জন্য এজন্য এসেছে, দেখুন এখানে বয়ের উপরে জ ফলা আছে, বয়ের পরে জ ফলা আছে। আমরা সন্ধির নিয়মে জানি যে জ ফলা যখন আগে, জ ফলা যখন আসে, তখন জ ফলার জন্য রস্যই ই আসে, রস্যই ই আসে, প্রথমে রস্যই ই চলে আসে। তাহলে এই রস্যই ই নিলাম, এবং প্রথমে কি আছে, ব আছে, তাহলে ব দিলাম। তাহলে ব্যাকরণ অংশকে ভাঙার পরে কি করছি, আমি প্রথমে জ ফলার জন্য রস্যই দিছি, এরপরে ব দিছি, এরপরে ব যেটা আছে, এরপরে কিন্তু স্বরে আ আছে, স্বরে আ যেটা আছে, স্বরে আতে কি আমরা জানি বলুন তো, স্বরে আকার, আতে আমরা স্বরে আতে আকার, সেই আকার যে বিষয়টা আছে, এখানে কি দিছি, এই স্বরে আ সমান যদি স্বরে আ হয়, আকার সমান যদি স্বরে আ হয়, তাহলে এই আকারটা নিয়ে আসতে পারি, অর্থাৎ স্বরে আ, স্বরে আ। এরপরে কি আছে, রুট আছে, এরপরে অন আছে, রুট আছে এবং অ আছে। আমরা আমাদের আমাদের বিষয়, কিছু কিছু বিষয় আপনাদের টপিকসে কিন্তু এখানে নেই। এটা প্রথমে অংশ সন্ধির একটা বিষয় আমরা শিখতেছি, এখন সন্ধির বিষয়টা শিখতেছি। এটা সন্ধি বিচ্ছেদ করলাম, কিন্তু এই যে বি যোগ আ যেটা বলেছি, এটা সন্ধি বিচ্ছেদ করেছি। সন্ধি কিন্তু আপনাদের সিলেবাসে নেই, ঠিক আছে। এখানে আরেকটা বিষয়, সন্ধির সাথে পাশাপাশি একটা প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়ের বিষয় একটা আছে। প্রকৃতি বিষয় কি, যে প্রকৃতি, যেমন আমি বলি যে চলন্ত, চলন্ত, চলন্ত মানে একটা চলাটাকে বোঝায়, অর্থাৎ কোনো কিছু, কেউ চলতে মানে লোকটি চলন্ত অবস্থায় আছে, বা সাইকেল চলন্ত অবস্থায় আছে, বা বাস গাড়ি যেটাই হোক চলন্ত অবস্থায় আছে। তার মানে এই চলনের মূল শব্দ কোনটা, চল, চল হচ্ছে মূল শব্দ। এই মূল শব্দের সঙ্গে কি যুক্ত হয়েছে বলুন তো, অন্ত যুক্ত হয়েছে, চলের সাথে চল যোগ অন্ত যুক্ত হয়েছে। তো সেক্ষেত্রে চল যোগ অন্ত যে যুক্ত হলো, মূল শব্দ কি, চল। আর মূল শব্দ যখন কাজ বুঝাবে, যখন কাজ বোঝাবে, সেই ক্ষেত্রে প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে, অর্থাৎ প্রকৃতির ক্ষেত্রে এই রুট চিহ্নটা
ব্যবহার হয়, এতটুকু মনে রাখেন। এটা ডিটেল যাওয়া যাবে না, যেহেতু এখানে রুট আছে, এই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিছি কি জন্য রুট আসছে, যেন আপনাদের কোনো প্রশ্ন না থাকে, ঠিক আছে? কারণ স্বাভাবিকভাবে একটা বিষয় প্রশ্ন থাকতেই পারে যে একটা লাইন আমি করছি, এই বিষয়টা কিভাবে আসলো, এটা মনের ভিতরে একটা প্রশ্ন জেগে আছে। এই প্রশ্ন যেন কোনো ক্ষেত্রে আপনাদের না আসে, এই বিষয়টা আমি ক্লিয়ার করছি। তাহলে চলন্ত যে বিষয়টা আছে, চল যোগ অন্ত, চলের ক্ষেত্রে কি বললাম, যখন কৃত প্রত্যয় কাজ বোঝাবে, চলা বোঝাবে বা অন্য কোনো কাজ বোঝাবে, সেক্ষেত্রে আমরা কি করব, রুট দেব এবং মূল শব্দের লিখব। এরপরে প্লাস অন্ত, অর্থাৎ অন্ত বলতে দেখুন তো, চল যোগ অন্ত, এখানে প্রত্যেকটা বর্ণের পরে কিন্তু আমরা অযুক্ত করি, প্রত্যেকটা বর্ণের পরে মানে সাথে অযুক্ত থাকে, এটা আমরা জানি। এই যে এখানে হষন্তর দিলাম, তার মানে এটা এখানে অযুক্ত নেই, এটা পরবর্তীতে ধ্বনি তত্ত্বে আমরা শিখব। তাহলে এখানে যে বিষয়টা আছে, আমরা অযুক্ত নেই, এইভাবে এইটার জন্য আমরা হষন্তর চিহ্ন দিই, যেমন এখানে এখানে নেই, এটাতে আছে। যা হোক, এখন এরপরে অন্তযুক্ত আছে, তার মানে এই যে স্বরে আ যেটা, স্বরে ও যেটা আছে, অ চল যোগ অন্ত, অর্থাৎ চলন থেকে ভাঙলে চল যোগ অন্ত, এটা আমরা পেয়ে থাকি। তাহলে এটা হচ্ছে মূল শব্দ, এটা হচ্ছে কি, প্রত্যয়, এটা হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি কোনটা, এইটা চলন চল, আর অন্ত যেটা মূল শব্দের বাইরে, যেটার কোনো অর্থ নেই, সেটা হচ্ছে প্রত্যয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এই যে অন যেখানে যুক্ত আছে, এই অনটা হচ্ছে কি, প্রত্যয়, অনটা হচ্ছে প্রত্যয়। আর এই যে করণ, ব্যাকরণ, ব্যাকরণকে ভাঙলে বি যোগ আ যোগ ক্রি যোগ অন, ক্রি মানে কাজ করা, ক্রি বলতে কোনো কাজকে বোঝাচ্ছে, এই জন্য এই যে কাজ করা, এই জন্য এটার জন্য রুট চলে আসছে, ক্রি এর সাথে রুট চলে আসছে। ক্রি মানে কোনো কিছু করাকে বোঝায়। আর অন্ত এখানে আমাদের আছেই, অন্ত আমাদের আছেই প্রত্যয়, সেই অনটা কি, প্রত্যয়, অনটা প্রত্যয়। তাহলে ব্যাকরণ শব্দটি মূলত সন্ধি এবং প্রকৃতি প্রত্যয়জাত শব্দ, কিন্তু আমাদের সামগ্রিকভাবে এইটা আমাদেরকে বলতে হবে, এটা প্রকৃতিজাত শব্দ, প্রকৃতি প্রত্যয়জাত শব্দ, এতটুকু বুঝলেই হবে। তাহলে ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দ কি, যে গ্রন্থ বাংলা ভাষাকে বিস্তারিত বিশ্লেষণ করে তার গঠন প্রকৃতি স্বরূপ বিশ্লেষণ করে এবং শুদ্ধভাবে প্রয়োগ ব্যবহার করতে শেখায়, তাকেই কিন্তু বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ বলে। দেখুন, আমরা আমরা প্রথম দিকে যে বিষয়গুলো আলোচনা করেছি, এই অংশটাই কিন্তু মূল বিষয় এখানে। এই যে এখানে যে বিষয়টা, অর্থাৎ এই লাইনে যে কথাটা, মূল যে বিষয়, আমরা কিন্তু অলরেডি উদাহরণের মাধ্যমে এটা শিখে ফেলেছি। তাহলে এই উদাহরণটা যে শিখবে, যে বুঝবে, এই উদাহরণ যে সময়টা উদাহরণটা দিয়েছি, এই উদাহরণটা কেউ যদি পরিষ্কারভাবে বোঝে, তাহলে এই বিষয়টাও সে পরিষ্কারভাবে বুঝবে। কি জন্য, যে সংজ্ঞাটা যে বলতেছে, যে গ্রন্থ বাংলা ভাষাকে বিস্তারিত বিশ্লেষণ করে, আমরা বিশ্লেষণ করেছি একটা শব্দকে, বিশ্লেষণ করেছি তার গঠন প্রকৃতি স্বরূপ বিশ্লেষণ করেছি, তার গঠন কি রকম। যেমন চলন্তকে ভাঙছি, চলন্তকে ভাঙার পরে এটাকে বিশ্লেষণ করেছি, প্রকৃতি স্বরূপ কি রকম, এই বিষয়টাও বুঝিয়েছি। তাহলে ব্যাকরণ শব্দের অর্থ, মূল যে বিষয় সংজ্ঞাটা, এখানে কিন্তু এটা ভাবে চলে আসছে, এবং শুদ্ধভাবে প্রয়োগ ব্যবহার শেখায়, তাকে বাংলা ভাষার ব্যাকরণ বলে। শুদ্ধভাবে কোথায় প্রয়োগ করতে হবে, এই বিষয়টাও আমরা শিখবো শুদ্ধভাবে। এজন্য বলা হয় নত্যবিধান সত্যবিধান নামে একটা আমাদের টপিকস আছে। নত্যবিধান এবং সত্যবিধানের একটা টপিকস আছে। সেই টপিকসে আমরা কিভাবে কিভাবে বানান কোনটা কিভাবে হয়, এই বিষয়টা কিন্তু আমরা শিখবো আর কি। তো এই বিষয়গুলো যদি কেউ শুদ্ধভাবে প্রয়োগটা বোঝে, অর্থাৎ কিছু কিছু বিষয় আপনাদের কিন্তু বাংলা ব্যাকরণের শুদ্ধ বানানটা লিখতে দেবে, ব্যবহারিক বিভিন্ন পরীক্ষায় এটা আসে, আবার আপনাদের একাডেমিক বিষয়গুলো এখানে আসবে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ব্যাকরণের সংজ্ঞা সম্পর্কে। এরপরে ব্যাকরণের বিষয়বস্তু বা পরিধি। ভাষার ভাষার মৌলিক অংশ চারটি, ভাষার মৌলিক অংশ চারটি, শুধু বাংলা ভাষায় যে মৌলিক অংশ আছে চারটি এরকম বিষয় না, প্রত্যেকটা ভাষার প্রত্যেকটা ভাষার
গবেষণা, হ্যাঁ, বানানটা হবে গবেষণা, বানানটা হবে গবেষণা। ঠিক আছে, বানান বানান একটু আছে। তো এই বানানটা এভাবে হবে, ঠিক আছে। ক্রি মানে তো আমি তো বলেছি যে ক্রি মানে কাজ, ক্রি মানে কাজ, ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় আপনারা মনে রাখবেন, এই সমস্ত কিছু বোঝানোর শেষ হওয়ার পরে প্রশ্ন করবেন, ঠিক আছে। একটা বিষয়, একটা টপিকস ধরলে কেন রুট দিয়ে বিষয়টা তো তো বললাম, কেন রুট দিয়ে এই বিষয়টা আপনাকে বলেছি, সবাইকে বলেছি, আপনার কেন মিস্টেক হয়েছে এটা এটা পরবর্তীতে যখন ক্লাসটা রেকর্ডেড আকারে দেয়া দেয়া থাকবে এই বিষয়টা তখন দেখে নেবেন, ঠিক আছে। রুটের হিসাব আপনাদেরকে বলেছি। যাই হোক, আমি রিপিট করব না, কারণ অল্প সময়ের ভিতর আমাদেরকে শেষ করতে হবে। অলরেডি 17 মিনিট চলে গেছে ওই ছোট্ট বিষয় বোঝানোর জন্য। যা হোক, এখন ভাষার মূল অংশ আমরা জানি ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এটা প্রত্যেকটা ভাষায় থেকে থাকে। এরপরে আমাদের ব্যাকরণের আলোচ্য বিষয় মোট 4টি। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, অভিধান, ছন্দ, অলঙ্কার। এই বিষয়টা অতিরিক্ত আর কি, আমাদের মূল বিষয় থাকবে এই অংশটা, ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের মূল অংশ থাকবে। ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি বিষয় আলোচনা হবে এখানে, এইটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ব্যাকরণের আলোচ্য বিষয় যেগুলো আছে, এই ব্যাকরণের মধ্যে কি কি অংশ আলোচনা হবে এখানে জানা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ধ্বনিতত্ত্বের মধ্যে কি কি বিষয় থাকবে, আমরা ধ্বনিতত্ত্বের মধ্যে যে বিষয়গুলো আছে, তো ধ্বনির যে বিষয়, ধ্বনিটা কি আমরা পরবর্তী চ্যাপ্টার শিখবো। তারপরে একটু ধারণা দিই যে ধ্বনি লিখবো যখন কটা লিখবো, লিখিত রূপ হচ্ছে বর্ণ, লিখিত রূপ বর্ণ। আবার এই যে বর্ণটা যখন মুখে উচ্চারণ করা হবে তখন সেটা ধ্বনি হবে। বর্ণটা যখন উচ্চারণ করব তখন সেটা কি হবে, ধ্বনি হবে। তাহলে এই যে ধ্বনি, অর্থাৎ যে বিষয়গুলো, যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো আমাদের আছে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো যখন আমরা লিখবো সেটাকে আমরা কি বলবো, বর্ণ বলবো। আর যখন ওই লিখে যখন মুখে উচ্চারণ করব তখন সেটাকে কি বলবো, আমরা ধ্বনি বলবো। এই ধ্বনিটা কি কি বিষয় এখানে আলোচনা হয়, অর্থাৎ ধ্বনিতত্ত্বে কি কি বিষয় আলোচনা করা হয়, এইটা হচ্ছে মূল বিষয় এখানে। ধ্বনিতত্ত্বে কি কি বিষয় আলোচনা করা হয়, ধ্বনিতত্ত্বে আলোচনার মূল যে বিষয় অর্থাৎ বাকযন্ত্র। বাকযন্ত্র কি, বাকযন্ত্র হচ্ছে কথা, আমি যে কথা বলছি, এই কথা কিন্তু মূল বিষয় যে ফুসফুস থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাস প্রথম ক্রিয়েট হচ্ছে ওখানে, সৃষ্টি হচ্ছে। তো ওই সৃষ্টি, মূল যে ফুসফুস থেকে বাতাস যে সৃষ্টি হচ্ছে, ওই সৃষ্টি হওয়ার পথে মুখ গহ্বর, অর্থাৎ মুখ গহ্বরের সমস্ত মুখমণ্ডল, এর মধ্যে কোথায় কিভাবে বাতাস প্রবাহিত হচ্ছে, বের হয়ে যাচ্ছে, কোথায় বাতাসটা একটু আঘাত লাগতেছে, এই বিষয়গুলো ধ্বনিতত্ত্বের মূল বিষয়। অর্থাৎ বাকযন্ত্র, ধ্বনি বা বর্ণ এবং অক্ষর, সন্ধি এবং নত্যবিধান এবং সত্যবিধান যেগুলো আছে সব ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। আপনারা একটু শোনেন, আপনারা একটু শুনে যান, শুনে বইটা খুলবেন, বইটা খুলে দেখবেন সুন্দরভাবে এগুলো সব মনে গেঁথে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে, কোনো প্রশ্ন থাকবে না। মূল যে টপিকস গুলো আছে এই মূল টপিকস গুলোই আমি আলোচনা করব। এবং এইটার সাথে সাথে যে আমাদের যে রেকর্ডেড ক্লাস আছে এই রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন, দেখবেন সম্পূর্ণ পরিপূর্ণ একটা বিষয় চলে আসবে। আমি আশা করি আমাদের স্টুডেন্ট, যতগুলো আমাদের স্টুডেন্ট আছে, সবাই সবাই এই বিষয়গুলো সুন্দরভাবে নেবে এবং ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ, যদি এই প্রশ্নগুলো সুন্দরভাবে বোঝেন আপনারা, ঠিক আছে। কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ, কোনো গ্যাপ থাকবে না আশা করি। আর একটা বিষয় এখানে, রূপতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব একই কথা, শব্দ বা রূপতত্ত্ব যেটা বিষয়টা, এই শব্দ তত্ত্ব যেটা আছে এটা কিন্তু আমরা শিখবো পরবর্তীতে। অর্থাৎ শব্দর যে বিষয়টা, একাধিক বর্ণ মিলে কি হবে, শব্দ তৈরি হবে। একাধিক বর্ণ বলতে দেখুন, এই যে মর সাথে স্বরে আ যুক্ত করেছি, শুধু ম যখন উচ্চারণ করব তখন কিন্তু ম কোনো সঠিক কোনো মানে দেবে না, কোনো অর্থ দেবে না। যখন ময়ের সাথে আকার দেব তখন মা হয়ে যাবে, খুবই সেনসিটিভ জায়গা, সবারই সেনসিটিভ জায়গা। তো মা শব্দটা যখন আমরা উচ্চারণ করছি, দেখুন তো এটাকে মাকে ভাঙলে কি হবে, ময়ের সাথে স্বরে আ কিন্তু যুক্ত আছে, তাহলে ম যোগ স্বরে আ।
তখন ম যোগ স্বরে আদ, এটা কি আছে, এটা প্রত্যেকটা কিন্তু ধ্বনি, প্রত্যেকটা ধ্বনি। যখন মুখে উচ্চারণ করতেছি যখন ধ্বনি, আর যখন আমি লিখে ফেলেছি অলরেডি সেটাকে কি বলবো আমরা, বর্ণ বলবো। যখন লিখবো সেটা বর্ণ, আর যখন উচ্চারণ করব তখন সেটাকে কি বলবো আমরা, ধ্বনি বলবো। তাহলে এই ম প্লাস আ যেটা যুক্ত আছে সেটা ম, মা, এই মা হচ্ছে শব্দ, মা একটা শব্দ, এটা হচ্ছে ধ্বনি, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব। যেমন বলি যে আমার মা, আমার মা, আমার মা শ্রেষ্ঠ, আমার মা শ্রেষ্ঠ। সংক্ষেপে লিখে আরো আরো বাক্য, ভালো বাক্য দেওয়া যায়, আমার মাই, আমার মাই শ্রেষ্ঠ। তাহলে আমার মাই শ্রেষ্ঠ, এখানে একটা বাক্য আছে, এখানে একটা বাক্য আছে, আমার মাই শ্রেষ্ঠ। তাহলে আমার মাই যে শ্রেষ্ঠ, এটা পরিপূর্ণ একটা বিষয় চলে এসেছে। প্রথমে আমরা ধ্বনি শিখেছি যে আলাদা আলাদা যখন একটা বর্ণ যখন উচ্চারণ করব, যখন ধ্বনি, আবার যখন এই বর্ণগুলো একত্রে লেখা হয় তখন সেটাকে কি হচ্ছে, শব্দ হচ্ছে। আবার এই শব্দ থেকে কি হয়েছে, বাক্য গঠন হয়েছে। এবং এই বাক্যটা কিন্তু অর্থতত্ত্ব, অর্থাৎ অর্থবোধক হইতে হবে। এই বাক্যটা কি হইতে হবে, অর্থবোধক হইতে হবে। অর্থবোধক না হলে সেটা তো হবে না, এই জন্য অর্থতত্ত্ব। এটা প্রথমে কি ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে একটা উদাহরণ দেয়া আছে, যে একটা উদাহরণ দেয়া আছে যে আমার, আমার দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ। এখানে এইটাই বলা হয়েছে যে প্রত্যেকটা বাক্য শব্দকে কি হয়েছে, ভাঙার পরে প্রত্যেকটা বর্ণ হয়েছে, বর্ণগুলো কি হয়েছে, বর্ণগুলো মিলে শব্দ গঠন হয়েছে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। দেখুন, আমাকে অন্য কোনোভাবে প্রশ্ন না করে, পিডিএফ দেন, এটা দেন, সেটা দেন, আমাকে প্রশ্ন না করে আপনারা একটু ক্লাসগুলো দেখুন। এগুলো আমার কাছে কোনো কিছু নেই। আপনাদের যে চাওয়া পাওয়াগুলো আমার কাছে কিচ্ছু নেই। আমার কাছে চেয়ে কোনো লাভ হবে না, যে উলুবনে মুক্ত ছড়ানোর মতন, ঠিক আছে? বাগধারাতে আপনারা পড়বেন যে উলুবনে মুক্ত ছড়ানো, অর্থাৎ বাগধারা বা প্রবাদ প্রবচনে এগুলো পড়বেন। তাহলে যারা সাপোর্ট টিচারের সাথে যুক্ত তারা সাপোর্ট টিচারকে নক দিলে সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, অন্যান্য প্রশ্নগুলো করলে আপনাদের সময় লস হবে, ঠিক আছে? আমার নির্দিষ্ট সময় পর আমি ক্লাস স্টপ করে দেব। তো যদি আপনারা শিখতে চান তাহলে একটু নীরব থাকুন এবং সঠিক প্রশ্নটা করবেন। যেগুলো বুঝতে পারবেন না, যেগুলো বোঝার আছে ওইগুলো প্রশ্ন করবেন, তাহলে সহজে অ্যান্সার পাবেন। আমরা কিন্তু ব্যাকরণ অংশ শেষ করে ফেলেছি, আমরা এখন ভাষা দেখব। ভাষাতে ওইভাবে কোনো কিছু বোঝার নেই এখানে। আহ, যে এই বিষয়গুলো দিয়েছে বিভিন্ন ভাষাতত্ত্ববিদরা, এগুলো ভাষার সংজ্ঞা দিয়েছেন। তার তার মধ্যে থেকে সুন্দর একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে ডক্টর এনামুল হক চৌধুরীর। সেটা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশের জন্য কণ্ঠ, জিহ্বা, তালু, উষ্ঠ, দন্ত, নাসিকা, মুখ, বিবর প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাই হচ্ছে ভাষা। সুন্দর একটা, সুন্দর একটা আহ সংজ্ঞা, সেটা হচ্ছে কণ্ঠ। আমাদের কণ্ঠ কোনটা, আমরা 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 যদিও পরের বিষয়গুলো আসবে, তারপরেও আমি এখানে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। যে এখানে দেখুন, আপনাদের একটা চিত্র দেখতে পাচ্ছে, যেহেতু প্রসঙ্গক্রমে এটা চলে আসলো এজন্য আপনাদেরকে বিষয়টা দেখা। ওখানে অনেকগুলো বিষয়গুলো আছে, যে মুখ গহ্বর, মুখ গহ্বর কোনটা, এই যে এই অংশটা, অর্থাৎ আমাদের মুখমণ্ডল যেটা আছে সেটা মুখ গহ্বর। উষ্ঠ কোনটা, আমাদের ঠোঁট, ঠোঁট বা উষ্ঠ একই কথা, উষ্ঠ মানেই ঠোঁট। দাঁত তো সবাই চিনবো, জিহ্বা সবাই চিনবো। নিচের চওয়াল, নিচের চওয়াল বলতে এই যে এই অংশটা বলা হয়। এরপরে ষড়যন্ত্র, ষড়যন্ত্র বলতে এই যে যেখানে শব্দটা এখানে, এটা ফুসফুস, মূলত এটা ফুসফুস, ফুসফুস থেকে বাতাস প্রবাহিত হওয়ার পরে এই ষড়যন্ত্র কি হয়, বিভিন্ন সুর আসে। এরপরে খাদ্যনালী, এটা প্রয়োজন নাই আমাদের। এরপরে আল জিহ্বা, ছোট্ট জিহ্বার উপরের একটা ছোট্ট অংশ থাকে যেটা নড়াচড়া করে, ওইটাই আল জিহ্বা বলে। কোমল তালু, শক্ত তালু, কোমল তালু শক্ত তালুর বিষয়টা আমরা আরো পরে শিখবো। আপাতত এই বিষয়গুলো একটু দেখে নেন। তাহলে কণ্ঠ চিনলাম, জিহ্বা চিনলাম, আমরা জিহ্বা আগে থেকেই জানি। তালুর বিষয়টা একটু দেখুন তো সবাই, মুখের মধ্যে হাত দিয়ে দেখবেন সরাসরি,
সরাসরি মুখের হাতে উপরের দিকে যে শক্ত তালুটা, অর্থাৎ জিহ্বাকে উপরের দিকে ঠেলা দিলে জিহ্বা যেখানে বাধা প্রাপ্ত হয় ওইটা হচ্ছে তালু বলে। একটা নরম তালু আছে, শক্ত তালু আছে, আমরা পরে দেখব। এরপর দন্ত নাসিকা অর্থাৎ নাক, যেটা মুখ বিবর অর্থাৎ মুখমণ্ডলের যে বিষয়টা, বাকযন্ত্র প্রভৃতি বাকযন্ত্র, এগুলো কি কি বলে একত্রে এই অংশটাকে কি বলে? বাকযন্ত্র বলে। তাহলে কণ্ঠ, জিহ্বা, তালু, ওষ্ঠ, দন্ত, নাসিকা, মুখ গহ্বর প্রভৃতিকে কি বলা হয়? বাকযন্ত্র বলে। একত্রে এগুলোকে কি বলা হয়? বাকযন্ত্র। আর এই বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাই হচ্ছে ভাষা। তাই কি বলে? যে উচ্চারণ যে ধ্বনি সমষ্টি যুক্ত হয় সেটাকে কি বলা হয়? ভাষা বলা হয়। তাহলে ভাষা বিষয়টা কি? ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে সেটাকে কি বলবো আমরা? ভাষা বলে। তাহলে কি কি বিষয়গুলো ব্যবহার করা হচ্ছে? এই অংশগুলো এভাবে ব্যবহার করা হচ্ছে, এবং ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে সেটাগুলো ভাষা বলা হয়। ভাষার বিষয়টা সংজ্ঞা আকারে আপনারা সবাই বুঝতে পারবেন, এখানে যেগুলো আছে পড়ে নেবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে ভাষা, বাংলা ভাষা বিবর্তনের ইতিহাস। প্রথমে ইন্দো ইউরোপীয় থেকে আমাদের আমাদের বাংলা ভাষাটা তৈরি হয়। শতম বিষয়টা, শতম আর একটা আছে কেন্তম। কোন কোন বিষয় বইতে দেখবেন শতমে আছে আর কেন্তম আছে। কেন্তম, আর শতম। কেন্তম বিষয়টা যেগুলো হচ্ছে পরিবর্তন হয়নি, অর্থাৎ যেগুলো পরিবর্তন হয়নি, আর এটা হচ্ছে শতম, এটা পরিবর্তন হয়েছে, এরকম একটা বিষয়। আপাতত একটু ধারণা রাখেন, আপাতত এই বিষয়টা একটু ধারণা রাখেন। ক্লাস এগুলো আপনারা পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, অন্য যে রেকর্ডেড যে ক্লাসগুলো আমাদের আছে ওইগুলো দেখলে বুঝতে পারবেন। এরপরে শতম, আর্য, প্রাকৃত, এটা সিরিয়াল, এটা ভাষার একটা সিরিয়াল। অর্থাৎ বাংলা ভাষা বিবর্তনের ইতিহাস বলতে পূর্বে যে ভাষাটা ছিল ওই ভাষা আর আমাদের বর্তমান যে ভাষা, এটা হচ্ছে একটা পরিবর্তিত একটা রূপ। পরিবর্তিত রূপের যে বিষয়টা, এটা এই পরিবর্তন এইভাবেই চলে এসেছে। অর্থাৎ ইন্দো ইউরোপের যে বিষয়, আর্য খ্রিস্টপূর্ব যেটা আছে, এটা পূর্বের ভাষা ছিল, আদি ভাষা যেটা আছে ইন্দো ইউরোপীয়। তারপরে শতম, শতম থেকে আর্য, প্রাকৃত। প্রাকৃত বলতে এখানে মানুষের মুখের ভাষা। প্রাকৃত বলতে মানুষের, এটা স্বাভাবিক বা প্রাকৃত বলতে স্বাভাবিক বা মানুষের ভাষা আর কি। মাগধী অপভ্রংশ, অপভ্রংশ হচ্ছে যেটা পরিবর্তন হয়ে আছে। অপভ্রংশ বলতে যেগুলো পরিবর্তিত একটা রূপ, পরিবর্তিত রূপ। এই পরিবর্তিত রূপ অহমিয়া, বাংলা, উড়িয়া। আর বাংলায় হচ্ছে মূল আমাদের বিষয় এখানে। বাংলাকে প্রাচীন বাংলা ভাষা, মধ্যযুগীয় ভাষা, আধুনিক বাংলা ভাষা, এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রাচীন ভাষার বিষয়গুলো আমরা পরবর্তীতে যে চ্যাপ্টারে আমরা দেখব। চ্যাপ্টার বলতে এখানে আধুনিক যুগের যে বিষয়টা আছে, প্রাচীন যুগ। প্রাচীন যুগকে বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত তিনটি যুগে ভাগ করা হয়েছে। সেই ইতিহাস, এই যে এখানে যে তিনটি যুগকে ভাগ করা হয়েছে, তিনটা যুগকে যে ভাগ করা হয়েছে তার মধ্যে প্রাচীন যুগ একটা। প্রাচীন যুগের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের সময়কাল ছিল কত? 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। এই সময়ে অন্যতম নিদর্শন ছিল চর্যাপদ। চর্যাপদ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ। অর্থাৎ এখান থেকেই আমাদের যে বাংলা ভাষার মডিফাইড যে রূপ, এখান থেকেই সেটা শুরু হয়। অর্থাৎ ওই লেখাটা, বাংলা ভাষার যে লেখাটা, ওই লেখাটা চর্যাপদ একটা গ্রন্থ, ওখানে পাওয়া যায়। ওই গ্রন্থ থেকে আমাদের মডিফাই রূপ বাংলা ভাষা। মধ্যযুগ কি বিষয়টা, এখানে এই যুগের সবচেয়ে বিষয়টা যেটা ছিল, এই যুগকে অন্ধকার যুগ বলা হয়। অন্ধকার যুগ বলা হয় কি জন্য? এই যুগটা অর্থাৎ 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে কোনো সাহিত্য রচিত হয়নি। এখানে সাহিত্য রচিত হয়নি এমন বিষয় না, কম রচিত হইলেও খুব কম হয়েছে। এই জন্যই এই যুগটাকে বলা হয়, অর্থাৎ 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুগকে বলা হয় অন্ধকার আচ্ছন্ন যুগ। সাহিত্যর ক্ষেত্রে, ঠিক আছে, সাহিত্যের ক্ষেত্রে অন্ধকার যুগ বলা হয়। তাহলে এই যে মধ্যযুগের যে বিষয়টা, মধ্যযুগের বিষয়টা আমরা লাইলি মজনুর একটা কল্প কাহিনী এরকম শিখেছি, শুনেছি। তারপরে ইউসুফ জুলেখার যে বিষয়গুলো এগুলো আছে আমরা এখানে শুনেছি মধ্যযুগে।
তারপরে বেহুলা লক্ষিন্দরের যে বিষয়গুলো আমরা এগুলো শিখেছি বা শুনেছি কিন্তু। তো এই মধ্যযুগের এই যে আমি যে তিনটা বিষয়গুলো বলেছি, এই বিষয়গুলো মধ্যযুগের খুবই গুরুত্বপূর্ণ টপিকস, অর্থাৎ এই মধ্যযুগের মূল টপিকস গুলো এই তিনটা। এবং প্রাচীন যুগের যে বিষয়টা সেটা হচ্ছে চর্যাপদ, খুব ইম্পর্টেন্ট। আর আধুনিক যুগ যেটা আছে 1801 থেকে বর্তমান পর্যন্ত, অর্থাৎ ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা গদ্যের বিকাশ ঘটে এবং এই মাধ্যমেই আধুনিক যুগের সূচনা হয়। অর্থাৎ আধুনিক যুগে যদি কেউ যদি এখন রচনা কোনো কিছু লেখে, তাহলে ওইটাই আধুনিক যুগ থেকেই কি হবে, শুরু হবে। অর্থাৎ আধুনিক যুগের শুরু বলতে বর্তমান আধুনিক যুগের ভিতরে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ 1801 সাল থেকে যত দিন পর্যন্ত যে বিষয়গুলো এগুলো আছে সব আধুনিক যুগের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে বাংলা ভাষার রূপ এবং রীতি। বাংলা ভাষার রীতি যেটা আছে মৌখিক, আর একটা লৈখিক বা লেখ্য রূপ, কথ্য রূপ এবং লেখ্য রূপ। ভাষার রীতি আমি যে বিষয়গুলো আমরা বলতেছি, একটা আছে বলা, মৌখিক একটা বিষয়, আর যেটা লেখা লিখিত আকারে যেটা পাওয়া যায় সেটা লৈখিক বা লেখ্য রূপ। মৌখিকের বিষয়টা আঞ্চলিক ভাষা, সার্বজনীন, কথ্য ভাষা। আঞ্চলিক ভাষা হচ্ছে কি, এটাকে উপভাষা বলে। আঞ্চলিককে কি বলা হয়, উপভাষা বলে। আঞ্চলিক বিষয়টা উপভাষা বলে, যেটার ইংরেজির প্রতিশব্দ হচ্ছে ডায়োলেক্ট। ডায়োলেক্ট এটা হচ্ছে প্রতিশব্দ, পারিভাষিক শব্দ। এটা হচ্ছে কি, পারিভাষিক শব্দ। উপভাষার পারিভাষিক শব্দ হচ্ছে ডায়োলেক্ট। তাহলে এই আঞ্চলিক ভাষার বিষয়টা মনে করেন যে বরিশালের একটা ভাষা, কুষ্টিয়ার একটা ভাষা, বা যশোরের একটা ভাষা। এই যে অঞ্চল ভেদে যে ভাষাগুলো, সেগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা। আরেকটা সার্বজনীন বা কথ্য ভাষা, যেটা সবাই ব্যবহার করে বলতে মনে করেন যে সার্বজনীন ভাষার উদাহরণ দিতে গেলে কুষ্টিয়ার ভাষাটা বলা যায় যে কুষ্টিয়ার ভাষা সার্বজনীন ভাষা, যেটা বইয়ের ভাষা। বইয়ে যে ভাষাটা অ্যাকচুয়াল যে ভাষাটা ব্যবহার করি, বা বিভিন্ন নাটক সিনেমা বা যেটাই হোক, এই বিষয়গুলো যখন যেগুলো আসবে সেগুলো কথ্য ভাষা হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ মূল ভাষাটা কথ্য ভাষা হিসেবে ব্যবহার করা হয়। এরপরে লৈখিক বা লেখ্য ভাষা। লৈখিক বা লেখ্য ভাষা। সাধু ভাষা, চলিত ভাষা। সাধু ভাষার বিষয়টা সংস্কৃতি শব্দ। সংস্কৃতি বিষয়টা এরকম যে যে ভাষা বাংলা ভাষায় এসেছে, যেগুলো পরিবর্তন হয়নি ওইভাবেই আছে, সেগুলোকে সাধু ভাষা বলে। যেমন এখানে সাধু ভাষা বা তৎসম শব্দের একটা ভাষা হচ্ছে চন্দ্র, চন্দ্র মানুষ, চন্দ্র মানুষ। তাহলে এই চন্দ্র এবং মানুষ, এগুলো হচ্ছে কি তৎসম শব্দ। এগুলো তৎসম শব্দ বা সাধু শব্দ। এই সাধু শব্দ বা তৎসম শব্দ চন্দ্র যেটা বাংলাতেই ব্যবহার করা হয়। আমরা এটা এটা মানুষ হবে না, মনুষ্য হবে। হ্যাঁ, এটা মনুষ্য হবে, মনুষ্য মনুষ্য হবে। তাহলে চন্দ্র মনুষ্য এই বিষয়গুলো যখন আমরা সংস্কৃত ভাষা থেকে এগুলো এসেছে এবং এইটা কিন্তু বাংলা ভাষায় আমরা ব্যবহার করি, সেইগুলোই হচ্ছে কি এই যে সাধু ভাষা। অর্থাৎ সাধু ভাষা কি হয়েছে, তৎসম শব্দের বিষয়গুলো বাংলা ভাষায় এসেছে। এরপরে চলিত ভাষার যেগুলো বিষয়টা, চলিত ভাষা যেটা বই পুস্তকে যেটা ব্যবহার করে ওই বিষয়টা, অর্থাৎ প্রমোদ চৌধুরী প্রথম চলিত ভাষাটা প্রথমে ব্যবহার করেন, আমরা পরবর্তীতে শিখবো। সাধু ভাষার বৈশিষ্ট্য আমরা শিখবো এবার, যে সুনির্দিষ্ট ব্যাকরণ অনুসরণ করে, যে এটি বাংলা ভাষায় একটি প্রাচীন রীতি, সুনির্দিষ্ট ব্যাকরণ নিয়ম মেনে চলে, পদবিন্যাস অপরিবর্তনীয়, দীর্ঘ ক্রিয়াপদ, সমাপিকা অসমাপিকা ক্রিয়া উভয় ক্রিয়াপদ রূপেই চলিত ভাষার চেয়ে আকার সবচেয়ে বড়। যেমন করিয়া ছিল, চলিব। এই যে করিয়া ছিল আর এটা করেছিল, করেছিল করেছিল। দেখুন, করিয়াছিল বড় না করেছিল বলো বড়, বলুন তো। তাহলে আরেকটা হচ্ছে চলে, চল, একটা চলিব। এই যে বিষয়টা, এই বিষয়গুলো এভাবে পরিবর্তন হয়। আমরা আমরা উদাহরণের থেকে এই উদাহরণগুলো একটু মনে রাখি, আমরা পরবর্তীতে চলিত ভাষাতেও শিখবো। তাহলে এই যে এই বিষয়টা যে বড় একটা বিষয়, এই বিষয়গুলো এখানে ব্যবহার করা হয় চলিত ভাষা মানে সাধু ভাষাতে। তৎসম শব্দের আধিক্য, এই যে
সাধু ভাষাতে তৎসম শব্দ খুব বেশি ব্যবহার হয়, এটার কথা বলতেছে। এরপরে উচ্চারণগত ভিন্নতায়, উচ্চারণগত ভিন্নতা একটা বিষয় থাকে। তারপরে গুরুগম্ভীর প্রকাশভঙ্গি, গুরুগম্ভীর প্রকাশভঙ্গি পরে পরে করা যাবে। আচ্ছা, সাধু ভাষা গুরুগম্ভীর ও কৃত্রিম ভাষা, সাধু ভাষা গুরুগম্ভীর ও কৃত্রিম ভাষা, এজন্য দৈনন্দিন সাধারণ কথাবার্তা এই রীতি কোথাও ব্যবহার করা নাই। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে গুরুগম্ভীর প্রকাশভঙ্গি এই বিষয়গুলো, অর্থাৎ সাধু ভাষা, গুরুগম্ভীর এবং কৃত্রিমতা, এই বিষয় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে। চলিত ভাষা রীতির মধ্যে, চলিত ভাষা এখানে যে কোথায় তৈরি হয়েছিল, কোথায়, এই বিষয়গুলো এখানে আছে। যে চলিত ভাষা অপর নাম মার্জিত ভাষা, মার্জিত ভাষা, মার্জিত ভাষার লোকের ভাষায় হচ্ছে চলিত ভাষা। উদাহরণ এখানে যেটা দেয়া আছে। এরপরে চলিত ভাষার যে বিষয়টা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে সবুজ পত্র, প্রমোদ চৌধুরী 1914 সালে প্রমোদ চৌধুরী পত্রিকায় সবুজ পত্র চলিত ভাষার মূল কারিগর। 1914 সালে প্রমোদ চৌধুরীর পত্রিকা সবুজ পত্র চলিত ভাষার মূল যে কারিগর, এই বিষয়টা এখানে খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ চলিত ভাষার প্রবর্তক প্রমোদ চৌধুরী, এটা মনে রাখবেন, চলিত ভাষার প্রবর্তক প্রমোদ চৌধুরী। আর যে সাধু ভাষা যেটা আছে, এটার প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে কি সাধু ভাষার প্রবর্তক, আর চলিত ভাষার যে প্রবর্তক অর্থাৎ তৈরি করেন যিনি, সেটি তার নাম কি প্রমোদ চৌধুরী। ঠিক আছে। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে সাধু চলিত ভাষার বৈশিষ্ট্য পার্থক্য, যেটা খুবই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, প্লাস আপনাদেরও কিন্তু এটা আসার সম্ভাবনা অনেক। আমরা কিন্তু ইম্পর্টেন্ট অধ্যায় এখনো প্রবেশ করিনি, ইম্পর্টেন্ট অধ্যায়ে এখনো প্রবেশ করিনি। আমরা ধ্বনিতত্ত্ব থেকে আপনাদের মূল বিষয় বোঝার আছে। হ্যাঁ, পরবর্তীতে ধ্বনিতত্ত্বের আলোচনা করাবে এই এই অংশের পরে। তো সাধু ভাষা গুরুগম্ভীর, সাধু ভাষা গুরুগম্ভীর, গুরুগম্ভীর বলতে এখানে চন্দ্র যে বিষয়টা, চন্দ্র যে বিষয়টা দেখুন তো, চন্দ্র যখন আমি আলোচনা করব, যখন উচ্চারণ করব, তখন একটু জটিল মনে হবে না? চন্দ্রকে যখন আমরা চাঁদ উচ্চারণ করব, যখন চাঁদ, তখন কিন্তু সহজ হবে। এজন্য সাধু ভাষা গুরু গম্ভীর এবং চলিত ভাষা সহজ সরল, চলিত ভাষা সহজ সরল। সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার, সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার, সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার, সর্বনাম ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার। আমরা আমরা কিন্তু এখানে পরিপূর্ণ যে বিষয়টা, এই যে চলিত ভাষাতে অর্থাৎ সাধু ভাষাতে করিয়া ছিল চলিব, এটা পরিপূর্ণ একটা ব্যবহার হয়, এটার কথা বলতেছে। আর চলিত ভাষাতে সেটা কি হয়, সংক্ষিপ্ত রূপ বলা হয়, যেটা সাধু ভাষাতে যেটা বড় ব্যবহার করা হয় তার থেকে একটু কম হবে। এই ভাষা তৎসম শব্দ, এই ভাষা তৎসম শব্দ বহুল, খুবই ইম্পর্টেন্ট। এই ভাষা তদ্ভব শব্দ বহুল, অর্থাৎ চলিত ভাষার যেটা তদ্ভব এবং দেশি শব্দ ব্যবহার হয়, হইতে দিয়া ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়, হতে দিয়ে ইত্যাদি ব্যবহৃত হয়। ভাষা দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যাবে না। চলিত ভাষা পরিবর্তনশীল হয়। নাটকের সংলাপ বক্তৃতার জন্য অনুপযোগী, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু এটা, যে নাটকের সংলাপ বক্তৃতার অনুপযোগী, নাটকের সংলাপ বক্তৃতার উপযোগী, খুবই ইম্পর্টেন্ট এটা। এই বিষয়গুলো পড়লে মোটামুটি হবে। এরপরে আমরা আসব যে বাংলা ধ্বনিতত্ত্ব, বাংলা ধ্বনিতত্ত্ব, এই বিষয়টাই কিন্তু আমরা ফোকাস করে আগাবো, কারণ এখান থেকেই খুবই বেশি কোশ্চেন আসে, এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। আমরা বাংলা ধ্বনিতত্ত্ব শিখব। যে ধ্বনিতত্ত্বের বিষয়টা আমরা প্রথম দিকে একটু টাচ দিয়েছিলাম, যে কোনো একটি ভাষার উচ্চার ও উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার পর যে অবিভাজ্য ক্ষুদ্র অংশ পাওয়া যায়, তাই হচ্ছে ধ্বনি, তাই হচ্ছে কি ধ্বনি। কোনো একটি ভাষার উচ্চারিত শব্দকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করার পর যে অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, তাই হচ্ছে কি ধ্বনি। যেমন কলা শব্দটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ভাঙলে কি পাওয়া যায়, আমরা কি পাই, কলাকে ভাঙলে ক যোগ অ যোগ ল যোগ আ। আমি আমি বলেছি যে ক এর সাথে কিন্তু, অর্থাৎ প্রত্যেকটা বর্ণের সঙ্গে অটা লুকায়িত থাকে, অটা লুকায়িত থাকে। যখন আ থাকবে, সেই আ সমান আমার কি আসবে, স্বরে আ আসবে, স্বরে আতে আকার আমরা ছোটবেলায় যেটা পড়েছি, তাহলে ওই অনুসারে আমরা পড়বো। কিন্তু এক্সট্রা ভাবে এতটুকু মনে রাখবো,
প্রত্যেকটা বর্ণ যখন আমরা লিখব তখন কিন্তু এই বর্ণের সাথে আমাদের প্রত্যেকটার সঙ্গে কি থাকে, অ লুকায়িত থাকে। তার মানে কলা যখন আমরা লিখব ক যোগ অ যোগ ল, ল এর পরে স্বরে আ আছে, তখন কিন্তু আর আ অযুক্ত হয় নাই, অযুক্ত হয় নাই, তখন কি হয়েছে, স্বরে আ হয়ে গেছে। তার মানে কি জন্য, এখানে স্বরে আ আকার আছে, অর্থাৎ লয়ে আকার আছে, এজন্য আকার অর্থাৎ আকার সমান স্বরে আতে আকার আমরা জানি, এজন্য কি হয়েছে, হয়েছে। তাহলে এই ধ্বনিগুলো পাওয়া যায় এবং এরপর আর এগুলো ভাঙা যায় না, এগুলোই হলো ধ্বনি। তাহলে ধ্বনিগুলো কোনটা, এইগুলো হচ্ছে ধ্বনি। ধ্বনিটা কি জন্য বলা হচ্ছে, এগুলো কিন্তু বর্ণ, বর্ণগুলো আমরা লিখিত আকারে যখন প্রকাশ করব তখন বর্ণ, আর যখন বর্ণ তখন যখন আমরা এই বর্ণগুলো কি করব, মুখে উচ্চারণ করব, তখন সেগুলোকে কি বলবো, আমরা ধ্বনি বলবো। মূল সংজ্ঞা আমরা এখানে শিখব যে ধ্বনি এবং বর্ণ কাকে বলে। ধ্বনি বিষয়টাকে, যে বাংলা ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি, বাংলা ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনি হলো ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান। আর বর্ণ যেসব প্রতীক বা চিহ্ন দিয়ে ধ্বনি নির্দেশ করা হয় তাদেরকে বর্ণ বলে। ধ্বনি হচ্ছে মৌখিক আর বর্ণ হচ্ছে লিখিত। ধ্বনি হচ্ছে মৌখিক, যেমন একটু আগে যেটা বললাম যে কটা যখন ক, ক বিষয়টা যখন আমরা, ক বিষয়টা যখন আমরা লেখছি তখন কি হচ্ছে, তখন বর্ণ হয়ে যাচ্ছে, আর কটা যখন আমরা মুখে উচ্চারণ করছি তখন সেটাকে ধ্বনি হয়ে যাচ্ছে। এটা এজন্যই বলতেছে যে ধ্বনি হচ্ছে মৌখিক, ধ্বনি হচ্ছে মৌখিক, আর বর্ণ হচ্ছে এই যে লিখিত রূপ। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ধ্বনি এবং বর্ণর বিষয়টা, এই অধ্যায়টা শেখার জন্য, বোঝার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যারা আছেন আমাদের সাথে যুক্ত আছেন তারা তো এই বিষয়গুলো বুঝতেই পারবেন। এতটুকু বুঝলেই এই অধ্যায় মোটামুটি অনেকটা বোঝা যাবে। আমরা আমরা কিন্তু একটা চিত্র দিয়েছি যে বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ, বাকযন্ত্রের বিভিন্ন যে প্রত্যঙ্গ যেগুলো আছে আমরা এখানে দিয়েছি, একটু আগে যেটা আলোচনা করলাম। বাকযন্ত্র বলতে এখানে, এখানে যেগুলো আছে সব বাকযন্ত্রের অন্তর্ভুক্ত, সব বাকযন্ত্রের অন্তর্ভুক্ত, অর্থাৎ ফুসফুসি বলেন, শ্বাসনালী বলেন, মুখ গহ্বর, জিহ্বা, দাঁত, উষ্ঠ, স্বরযন্ত্র, আলজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, যে বিষয়গুলো আছে সবই বাকযন্ত্রের অংশ। আমরা একটু আগে, আমরা একটু আগে যে বিষয়গুলো শিখেছি, একটু বলেছি যে তালু, তালুর বিষয়টা অনেকেই হয়তো বুঝতে পারেননি। আমরা আজ আলজিহ্বা থেকে শুরু করি। দেখুন জিহ্বার উপরে, জিহ্বার উপরের যে অংশটা আলজিহ্বা, জিহ্বার উপরের অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কি, আলজিহ্বা। এখন এটা তো জিহ্বা সবাই জানে, এটা দাঁত সবাই জানে, এটা উষ্ঠ, উষ্ঠ বা ঠোঁট, এই উষ্ঠ বা ঠোঁট একই কথা। তাহলে এই যে উষ্ঠ বা ঠোঁট বলবো, আমরা দাঁত চিনলাম, জিহ্বা চিনলাম, আলজিহ্বা চিনলাম। এরপরে এই যে জিহ্বা, আলজিহ্বার উপরে, আলজিহ্বার উপরে যে অংশটা এটা হচ্ছে নরম তালু। এটাকে কি বলে, এটাকে কি বলে, নরম তালু বলে। তাহলে এই যে আলজিহ্বার উপরের অংশটা নরম তালু, এবং কঠিন তালু কোনটা, এই যে দাঁতের যে অংশের কাছাকাছি, অর্থাৎ দাঁতের অংশ থেকে এই অংশটা, সেটা কি বলবো আমরা, কঠিন তালু বলবো, কঠিন তালু বলবো। আচ্ছা আমি কি বুঝাইতে পারছি আপনাদের, বলুন তো, একটু রেসপন্স করুন তো, অনেক সময় তো কথা বলেন আমরা আপনাদের সঙ্গে, শুধু তো বোঝাই যাইতেছি। একটু রেসপন্স করুন আমাকে, একটু রেসপন্স করুন তো। ঠিক আছে, হ্যাঁ সবাই বুঝতে পারছেন, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমি শুরু করি নাকি? ঠিক আছে, আমরা শুরু করি তাহলে আবার। ঠিক আছে, আচ্ছা এবার 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 থামুন, এবার থামুন, আমরা আমরা শিখি, আমরা শিখব। দেখুন, আর এখানে জিহ্বার সামনের অংশ, জিহ্বার সামনের অংশটা আমরা বুঝবো। এটা সামনের অংশ, সামনে যেটা পশ্চাৎ বলে, পশ্চাৎ একটা সম্মুখ একটা পশ্চাৎ, সম্মুখ কোনটা এইটা, আর পশ্চাৎ যেটা পিছনে। আর এখানে জিহ্বাকে তিনটা অংশে বিভক্ত করলে একটা এই অংশ পাওয়া যাবে, মধ্য অংশ পাওয়া যাবে, আর একটা শেষের অংশ পাওয়া যাবে। আমরা আরো চিত্র দেখব, আমরা আরো চিত্র দেখব, একটু ধৈর্য ধরে করেন, ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন।
এখানে কিছু বর্ণমালা আছে, এখানে কিছু বর্ণমালা আছে। আমরা জানি স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ আছে 39টি। এই টোটাল অংশটা মিলে আমাদের টোটাল অংশটা মিলে আমাদের 50টি আমাদের বর্ণ আছে। স্বরবর্ণের যে বিষয়টা, স্বরবর্ণটা যখন উচ্চারণ করা হয় তখন মুখ গহ্বরে কোথাও কোনো প্রকার বাধা পায় না। মুখ গহ্বরে কোথাও কোনো প্রকার কি হয়, বাধা পায় না। তো যখন বাধা পায় না যে বিষয়টা, সেগুলোকে কি বলবো আমরা, স্বরবর্ণ বলবো। আবার ব্যঞ্জন বর্ণ সেটা কাকে বলে, যখন মুখ উচ্চারণ করার সময় মুখ গহ্বরে কোথাও বাধা পাবে, যে যে অংশে যেসব বর্ণ বাধা পাবে সেগুলো আমরা কি বলবো, ব্যঞ্জন বর্ণ বলবো। যেমন ক যখন উচ্চারণ করব, ক ক ক ক ক যখন উচ্চারণ করব, দেখুন তো এই জিহ্বাটা কোথায় কোথায় উচ্চারণ মানে আঘাত পাচ্ছে, আঘাত পায় কোথায় বলুন তো, ক, জিহ্বার একটা বিষয় চলে আসছে। আবার খ যখন উচ্চারণ করবেন, আচ্ছা আপনাদের কাছে কি টাকা আছে? আমি টাকা দিয়ে বিভিন্ন ভাবে আপনাদেরকে বুঝাইছি, বিভিন্ন গ্রুপেও কিন্তু এটা দেয়া আছে। টাকার বিষয়টা, যখন খটা উচ্চারণ করবেন, যখন বাতাস, আপনাদের কাছে টাকা আছে কিনা বলুন তো, আপনাদের কাছে এখন টাকা আছে, কার কাছে আছে, একটু একজন একজন বলুন তো যে আমার কাছে টাকা আছে, টাকাটা বের করুন তো। ফ্যানটা বন্ধ করুন এবং টাকাটা বের করবেন। ফ্যানটা বন্ধ করবেন, আপনার রুমের ফ্যানটা বন্ধ করবেন, প্লাস টাকা থাকলে টাকাটা বের করবেন। একটু দ্রুত করুন তো, একজন একটু রেসপন্স করুন যে আমি টাকা, আমার কাছে টাকা আছে, টাকাটা বের করুন, টাকাটা বের করুন তো। আচ্ছা, আচ্ছা আমার কাছে আছে। আচ্ছা একটু একটু থামুন। আচ্ছা নাইমুল, নাইমুল, আচ্ছা আপনি দেখুন তো, যখন ক উচ্চারণ করতেছেন, একটু থামেন, একটু থামেন। নাইমুলকে আমি বলতেছি যে নাইমুল বা আপনারা যারা আছেন, যাদের কাছে টাকা আছে, টাকাটা বের করেন। টাকাটা বের করার পরে এই যে এখানে ক আছে না, ক আছে, চ আছে, আহ, ট আছে, ত আছে, এই লাইনগুলো উচ্চারণ করবেন এবং খ, ছ, ঠ এই লাইনটা উচ্চারণ করবেন। দেখুন তো টাকার ক্ষেত্রে, টাকার বিষয়টা কোনো পার্থক্য বুঝতে পারেন না কিনা। ক, চ, ট, ত, প, ক, চ, ট, ত, প যখন উচ্চারণ করবেন তখন টাকাটা স্থির থাকে কিনা একটু বলুন তো। আবার যখন খ, ছ, ঠ, থ, ফ যখন উচ্চারণ করবেন তখন টাকাটা বেশি দূরে চলে যায় কিনা দেখুন তো। একটু দ্রুত বলবেন, একটু দ্রুত বলুন তো, একটু দ্রুত বলুন। প্র্যাকটিক্যালি বিষয়গুলো একটু ভাবুন তো, প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝতে পেরেছেন কিনা একটু দেখুন তো। যখন এই লাইনটা উচ্চারণ করছে, আমি এই পর্যন্ত আমরা আমরা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ক থেকে ম পর্যন্ত যেগুলো আছে স্পর্শ বর্ণ যেগুলো আছে 25টি। স্পর্শ বর্ণ কত? ক থেকে ম পর্যন্ত স্পর্শ বর্ণ। হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি, রুনা, রুনা রুনা ভুঁইয়ান যেটা, হ্যাঁ একটা হচ্ছে স্থির থাকবে, অমিত অমিত দালি। একটা হচ্ছে একটা অংশ, অর্থাৎ ক থেকে প পর্যন্ত অংশ স্থির থাকবে, টাকাটা নড়াচড়া ওইভাবে করবে না, একটু হইলেও হইতে পারে। কিন্তু খ, খ, ছ, ঠ, থ, ফ যখন আসবো তখন কিন্তু টাকাটা বেশি দূরে চলে যাচ্ছে, তাই না? টাকাটা বেশি দূরে চলে যাচ্ছে, এইটাই হচ্ছে বিষয়। এই যে ব্যঞ্জন বর্ণের বিষয়টা, এই যে বাতাস কোথায় কিভাবে বাতাসটা প্রবাহিত হচ্ছে, বের হচ্ছে কিভাবে, ধাক্কা খাচ্ছে কোথায়, এই বিষয়টা কিন্তু এই ব্যঞ্জন বর্ণ বিষয়টা এমন যে কোথাও কোনো প্রকার বাধা পাবে, কোথাও না কোথাও বাধা পাবে। এটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণের মূল বিষয়। স্বরবর্ণ কোথাও কোনো প্রকার বাধা পাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, বর্ণের মাত্রা। বর্ণের মাত্রা যেটা দেখতে পাচ্ছি, যে বর্ণের মাত্রার মধ্যে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মাথায় সোজা যে রেখা বা দাগ দেওয়া, সেটা হচ্ছে মাত্রা। আহ আল্লাহ সহজ করো। আচ্ছা, এখন বর্ণের মাত্রার যে বিষয়টা, বর্ণের মাত্রা দেখুন তো, এখানে বর্ণের মাত্রা লিখছে যে স্বরবর্ণ বা ব্যঞ্জনের মাথায় সোজা যে রেখা বা দাগ দেওয়া হয়
তাই হচ্ছে মাত্রা। দেখুন এইটা কি বলুন তো, এইটা ও বলা হয় তাই না, আর এটা এ বলা হয়। একটা হচ্ছে ও আর একটা হচ্ছে এ। আমি আমি একটা দিয়েই বোঝাই, দেখুন ওটা যখন হবে, ওটা যখন আমি এটা লিখেছি তখন ও, আবার ওটার উপরে যখন আমি মাত্রা দেব, এই ও এর উপরে যখন মাত্রা দেব তখন কি হবে বলুন তো, যেমন উত্তর, তয় তয় র। তাহলে এখানে এটা কি তয় তয় হয়ে গেছে কিন্তু, অর্থাৎ মাত্রা দিলে ওকে যখন মাত্রা দেব, ওকে যখন মাত্রা দিয়ে দেব তখন তয় ত হবে, আর যখন মাত্রা দিব না, যখন মাত্রা দেব না তখন ও থাকবে। আচ্ছা, আহ আশা করি মাত্রার বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে পূর্ণ মাত্রার যে বিষয়টা, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। পূর্ণমাত্রা আমাদের কয়টা আছে? 32টি। অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন যেটা আছে 10টি। আচ্ছা, কেউ কারো কোনো সাউন্ড করবে না, আস্তে করে করে কোনো আসলে যেগুলো দেখতেছেন এগুলো কোনো সমস্যা কারো যেন না হয় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? কারোর কোনো সমস্যার জন্য না হয় এরকম কোনো কথা বা কোনো কিছু করব না ইনশাল্লাহ। আর এমন কোনো কথা না বলবো যেটা আহ, বুঝতে আপনাদের প্রবলেম হয়ে যায়, কারণ একটা গতি থাকলে আপনাদের জন্যই সুবিধা, বোঝানোর একটা গতি থাকলে এই বিষয়টা আপনাদের জন্যই উপকার। আর আপনারা যদি একটু ব্রেক করেন আমাকে, তাহলে কিন্তু ওই যে একটা ধারাবাহিকতা ওইটা কিন্তু থাকে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আপনারা নিজে নিজেই বিষয়গুলো সবকিছু বুঝবেন আশা করি। তাহলে পূর্ণ মাত্রার যে বিষয়গুলো আমি বুঝাচ্ছি, যে পূর্ণ মাত্রার যে বিষয়টা 32টি, অর্ধমাত্রা 8টি, মাত্রাহীন যেটা আছে 10টি। এখানে যে বিষয়গুলো আছে, ব্যঞ্জন বর্ণের মধ্যে 39টি, স্বরবর্ণ যেটা আছে টোটাল 11টি। এখন এখন বিষয়টা এখন বিষয়টা এগুলো খুবই ইম্পর্টেন্ট, যে একটা পূর্ণ মাত্রার বিষয়টা, যে পূর্ণ মাত্রার যেটা বুঝাইছি, যে কোন কোন বর্ণের মধ্যে আমরা পূর্ণ মাত্রা পাবো। অর্থাৎ মাত্রা বলতে কি, একটু আগে যেটা বললাম যে এর ভিতরে সোজা মাথায় রেখা বা দাগ দেয়া, তাহলে এই ক এর মধ্যে আমরা পূর্ণ মাত্রা দিতে পারি, সেটাই আমি এখানে বুঝিয়েছি। তাহলে পূর্ণ মাত্রা কতটি আছে? 32টি। দেখুন সহজভাবে মনে রাখার বিষয়, যে একজন পূর্ণ বয়স্ক মানুষের, একজন পূর্ণ বয়স্কর মানুষের কি থাকে? 32টা দাঁত থাকে, তাই না? পূর্ণবয়স্ক মানুষের কি আছে? 32টা দাঁত থাকে। তো এই যে পূর্ণবয়স্ক মানুষের যে 32টা দাঁত থাকে, এইটা মনে রাখলে হবে যে পূর্ণ মাত্রা মানে এখানে পূর্ণবয়স্ক মানুষের যে 32টা দাঁত থাকে এইটা পূর্ণ মাত্রা আছে। এরপরে অর্ধমাত্রা যেটা আছে, আমাদের কি আছে? 8টি, এবং মাত্রাহীন যেটা আছে 10টি। অর্ধমাত্রার মধ্যে বলতে দেখুন তো, পূর্ণ মাত্রা আর অর্ধমাত্রা। অর্ধমাত্রার বিষয়টা 16 দ্বারা ভাগ, মানে 2 দ্বারা ভাগ করলে 16 হবে, আবার 16কে 2 দ্বারা ভাগ করলে 8 হবে। অর্থাৎ এই যে আহ, যারা বাচ্চা আপনারা মুখস্থ করবেন, সমস্যা নাই, মুখস্থ করবেন, সমস্যা নাই। আমি বোঝানোর কৌশল, অর্থাৎ এটা মনে রাখার জন্য আমি টেকনিক অবলম্বন করতেছি আপনাদের জন্য। আপনারা যদি এরকম করেন, আপনারা মুখস্থ করবেন, সমস্যা নাই। আপনি টেকনিক শিখাই দিচ্ছি, মুখস্থ করবেন, আবার টেকনিক্যালে যদি মনে না থাকে তাহলে ওটা প্রয়োগ করবেন। দেখুন পরীক্ষার হলে তো প্রচুর চাপ থাকে। এই প্রচুর চাপ থাকা অবস্থায় কোনটা মনে রাখবেন, কোনটা মনে রাখবেন না, সেটা আপনারাই বুঝতে পারবেন, যে মনে রাখলে কি হবে আর টেকনিকের মাধ্যমে পড়াশোনা করলে কি হবে। যেগুলো আমরা টেকনিক্যাল এডুকেশন বেছে নিয়েছি, তাহলে টেকনিকের মাধ্যমে যে যত বেশি এগিয়ে যাবে সে তত উপকৃত হবে। তাহলে পূর্ণবয়স্ক মানুষের দাঁত থাকে 32টি। অর্ধমাত্রা অর্থাৎ একটা শিশু, যে শিশু তার কিন্তু দাঁত থাকে, প্রথম দাঁত থাকে কিন্তু 8টি দাঁত ওঠে, অর্থাৎ উপরে 4টি, নিচে 4টি, এরকম দাঁত ওঠে। এবং মাত্রাহীন যেটা আছে, মাত্রাহীন বলতে আমরা শূন্যকে বুঝাই না বলুন তো। তাহলে একের পরে যেটা আছে শূন্য, তাই হীন বলতে, অর্থাৎ মাত্রাহীন যখন কনসিডার করবেন তখন 10 লিখবেন। এটা কৌশল অবলম্বন করে এভাবে মনে রাখতে পারেন। আর যারা এগুলো মুখস্থ করবেন, সমস্যা নেই। আহ এরপরে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এবং
ব্যঞ্জন বর্ণ এটা কিন্তু কোথাও বাতা পায় না। এগুলো কিন্তু আপনাদের বলেছে যে বাংলা ভাষার স্বরধ্বনি আছে 7টি, মোট স্বরবর্ণ আছে 11টি। বাংলা ভাষার স্বরধ্বনি আছে কয়টি? 7টি। এখানে যৌগিক হবে যে যৌগিক স্বরবর্ণ দুইটা আলাদা স্বরধ্বনি মিলিত রূপ। দেখুন খুবই ইম্পর্টেন্ট যে যৌগিক স্বরবর্ণ বলতে যৌগিক স্বরবর্ণ এবং মৌলিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ কি? দেখুন তো, মৌলিক বলতে এখানে ভাঙা যাবে না। স্বরে অ যেটা আছে এটা কি ভাঙা যাবে বলুন তো? এটা ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না। তাহলে ওইটাকে ভাঙলে স্বরে ও অ যেটা আছে আর রস্যই পাওয়া যাবে, অর্থাৎ দুইটা বর্ণ এখানে পাওয়া যাবে। এই জন্য যেহেতু এটাকে ভাঙলে এই যে এই দুইটা অংশকে যখন ভাঙবো দুইটা অংশ পাওয়া যাবে, দুইটা বর্ণ পাওয়া যাবে। এই জন্য এই দুইটা অংশকে কি বলা হচ্ছে? যৌগিক বর্ণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখুন খুবই ইম্পর্টেন্ট টপিক এখন যেটা বলবো ঠোঁটের আকৃতি অনুযায়ী বাংলা স্বরধ্বনি। ঠোঁটের আকৃতি যে বিষয়টা দেখুন তো, যখন স্বরে আ যখন উচ্চারণ করব, বিবৃতি বিষয়টা বিবৃতি স্বরে আ যখন উচ্চারণ করবে সবচেয়ে বেশি প্রসারিত হবে। অর্থাৎ আমাদের ঠোঁট যেটা, ঠোঁটের আকৃতি অনুযায়ী যেহেতু বিভাজন করতেছি, তাহলে ঠোঁটের আকৃতি অনুসারে আমাদের 4টি ভাগে ভাগ করা হয়েছে এখানে। তাহলে 4টি ভাগে ভাগ করা হওয়ার ফলে প্রথম যেটা আছে বিবৃতি, অর্থাৎ বিবৃতি বলতে সবচেয়ে বেশি খোলে, ঠোঁটটা বেশি প্রসারিত হয়, ঠোঁটটা বেশি প্রসারিত হয়। ঠোঁটটা যখন বেশি প্রসারিত হবে তখন সেটা কি হবে? বিবৃতি। স্বরে আ হচ্ছে বিবৃতি। দেখুন আমি চিত্র দিয়েছি যে এখানে যে বিষয়টা আছে সবচেয়ে বিবৃতি বলতে সবচেয়ে ঠোঁটটা বেশি প্রসারিত হবে, ঠোঁটটা বেশি প্রসারিত হবে, সেটা হচ্ছে বিবৃতি। অর্ধ বিবৃতি তার মানে এইটার থেকে একটু কম হবে, এটার থেকে একটু কম হবে। সেটা কম হবে কি কি? এ যেটা আছে এ এবং স্বরে ও যেটা আছে এটা কম প্রসারিত হবে। অর্ধ বিবৃতি যেটা এ এবং ও, অর্থাৎ সংবৃতি সবচেয়ে কম প্রসারিত হবে। রস্যই ই যতই আপনি ঠোঁটটা বেশি প্রসারিত করতে চান তখন আর এটা উচ্চারণ করতে পারবেন না কিন্তু। রস্যই ই মানে এই যে ঠোঁটটা প্রসারিত করতে পারছেন না, এই জন্য এটাকে কি বলবো আমরা? সংবৃত বলবো। তার মানে সংবৃত যখন যে বিষয়টা, এই বিষয়টা কি হবে? ঠোঁটটা কম প্রসারিত হবে। এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে জিহ্বার উচ্চতা অনুযায়ী বাংলা স্বরধ্বনির শ্রেণীবিভাগ। জিহ্বার উচ্চতা অনুসারে বলতে এখন দেখুন তো, এইটা যদি সেন্টার মনে করি, রস্যই ই এবং রস্যই উ যেটা আছে, দেখুন এই দুইটা উচ্চ স্বরধ্বনি। রস্যই ই মানে এই জিহ্বাটা কিন্তু কোথায়? এই যে এই অংশে উচ্চতাটা কিন্তু বেড়ে যায়। মনে করেন আমি উচ্চতার অনুসারে বিবেচনা যদি করি, এইটা মনে করেন সেন্টার। রস্যই ই যখন জি আপনাদের জন্য ক্লাস রেকর্ড করতেছি, আপনারা চিন্তা করেন না, আপনার ক্লাস দেখেন, ঠিক আছে? আপনারা ক্লাস দেখেন তারপরে প্রশ্ন করেন আর কি। তাহলে এই জিহ্বাটা যখন উচ্চারণ করছে, মানে রস্যই ই এবং রস্যই উ যখন উচ্চারণ করছে তখন কিন্তু সর্বোচ্চ পরিমাণ উচ্চতায় চলে যাচ্ছে। এই জিহ্বাটা সর্বোচ্চ পরিমাণ উচ্চতায় কিন্তু চলে যাচ্ছে। এই জন্য রস্যই ই রস্যই উ কি হচ্ছে? উচ্চ স্বরধ্বনি। তারপরে নিম্ন স্বরধ্বনি, তার মানে স্বরে আ তার মানে এইটার থেকে একটু কি হবে? নিচু হবে। স্বরে আ যেটা এটা নিচু হবে। নিম্ন উচ্চ তার মানে এটা সবচেয়ে জিহ্বাটা সবচেয়ে নিচের দিকে আসবে। উচ্চ মধ্য স্বরধ্বনি যেটা আছে, উচ্চ মধ্য বলতে এইটার থেকে কম, এইটার থেকে কম যাবে, এটার থেকে কম যাবে। আর নিম্ন মধ্য যেটা আছে তার মানে এইটা থেকে একটু উপরে যাবে। অর্থাৎ এখানে যেটা আছে, আমি আমি একটু বিষয়গুলো এভাবে বোঝাই। এখানে উচ্চ মধ্য যেটা আছে এটা উচ্চ মধ্যে যাবে, আর নিম্ন মধ্য যেটা আছে এটা এই যে নিচের দিকে যাবে, এটা এই নিচের দিকে যাবে। এরপরে এরপরে যেটা আছে এরপরে যেটা আছে দেখুন তো, নিম্ন মধ্য বলতে এর থেকে একটু উপরে, এটা যেটা আছে এর থেকে একটু উপরে যাবে। এরপরে উচ্চ মধ্য যেটা আছে, আর নিম্ন মধ্য বলতে এটা নিম্ন স্বরধ্বনি যেটা নিচে দেখালাম। এবারে উচ্চ মধ্য যেটা আছে, উচ্চ উচ্চ যেহেতু বলেছি যে উচ্চর মধ্যে, তার মানে এটা একটু এর থেকে নিচে, অর্থাৎ এখানে যেটা আছে তার থেকে একটু নিচে যাবে। এরপরে নিম্ন মধ্য যেটা আছে
নিম্ন মধ্য, অর্থাৎ নিম্ন থেকে একটু উপরে, নিম্ন থেকে একটু উপরে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে জিহ্বার অগ্র পশ্চাৎ অবস্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনির শ্রেণীবিভাগ। অগ্র পশ্চাৎ বলতে অগ্র এবং পশ্চাৎ, পশ্চাৎ বলতে এখানে পিছনে, আর অগ্র বলতে এখানে সামনের অংশ। অগ্র বলতে সামনের অংশটা। তাহলে তাহলে দেখুন, আমি বলেছি যে জিহ্বার অবস্থান অনুসারে তিনটা শ্রেণীতে ভাগ করব আমরা। একটা আছে অগ্র পশ্চাৎ এবং মধ্য অংশ। মধ্য অংশ এতে সম্মুখে স্বরধ্বনি যেটা আছে হ্রস্ব ই এ এ যেটা আছে, এটা সম্মুখে অংশে কাজ করবে, অর্থাৎ জিহ্বার অবস্থান অনুসারে, অর্থাৎ সক্রিয়তা অনুসারে জিহ্বা কাজ করবে। জিহ্বার অবস্থান অনুসারে আমরা দেখেছি, জিহ্বার অবস্থান অনুসারে উচ্চ মধ্যের যে বিষয়গুলো আমরা দেখেছি, জিহ্বার উচ্চতা অনুসারে। এরপরে এই জিহ্বাটাতে সক্রিয়তা, অর্থাৎ মধ্য অংশে কোন অংশে কাজ করবে এটার কথা বলতে, যেমন মধ্য বা কেন্দ্র স্বরে আ, এই অংশটা কাজ করবে, এই অংশটা এখানে কাজ করবে। আর অংশ পশ্চাৎ, পশ্চাৎ যেটা, পশ্চাৎ বলতে পিছনে, পশ্চাৎ বলতে পিছনে, এই পিছনের অংশ এখানে কাজ করবে। আর সম্মুখ যেটা, এই অংশটা কাজ করবে, অর্থাৎ জিহ্বাটা এই অংশে কাজ করবে, উচ্চারিত হবে এখানে। ঠিক আছে। এখানে একটা ছকের মাধ্যমে, এখানে একটা ছকের মাধ্যমে এই বিষয়গুলো দেখানো হয়েছে। কিন্তু ছকের মাধ্যমে বলতে একটা ছকের মাধ্যমে সবকিছু বোঝানো কমপ্লিট হয়েছে। এখানে দেখুন, যেটা জিহ্বার উচ্চতা অনুসারে, আচ্ছা, জিহ্বার উচ্চতা অনুসারে কি কি আছে, জিহ্বার উচ্চতা অনুসারে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। এরপরে জিহ্বার অবস্থান অনুসারে যেটা দেখলাম, জিহ্বার অবস্থান অনুসারে সম্মুখ, মধ্য, পশ্চাৎ, এবং উষ্ঠ বা ঠোঁটের উন্মুক্ত অনুসারে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। আচ্ছা, এখন একটা বিষয় আপনারা মনে রাখবেন, এখানে কিন্তু আমরা এইটা আছে না, রস্বই ই আছে না, রস্বই উ আছে, এই অংশটা দেখুন তো, এই অংশটা দেখুন তো সবার মধ্যে কমন কিনা। জিহ্বার উচ্চতা অনুসারে উচ্চ, জিহ্বার উচ্চতা অনুসারে উচ্চর মধ্যে কি কি আছে, এই অংশ আছে, এইটা আছে। আবার জিহ্বার অবস্থান অনুসারে কি কি আছে, জিহ্বার অবস্থান অনুসারে রস্বইটা কিসে আছে, সম্মুখ আছে, সম্মুখ আছে। এবং এটা আছে রস্বই উ, যেটা রস্বই ই আছে সম্মুখ, রস্বই উ যেটা, এটা পশ্চাতে আছে। আবার ঠোঁটের উন্মুক্তি অনুসারে এটা সংবৃত আছে। আমি এত কিছু বিষয়টা আমি বলতে চাচ্ছি না, আমি একটু টেকনিকের মাধ্যমে এই বিষয়গুলো একটু মনে রাখার বিষয়টা অবলম্বন করতে চাচ্ছি আপনাদের জন্য। সেটা হচ্ছে, দেখুন তো, এই লাইনটা মনে রাখবেন কিভাবে, ইস এত অ্যাসিড, ইস, একটু ছোট করে লেখে আপনাদের জন্য সুবিধা হবে, যেহেতু তিনটা বিষয় এখানে লাগবো। সরি, ইস এত অ্যাসিড। এক নম্বর কি, ইস এত অ্যাসিড, আজ আমি একা, আজ আমি একা। তিন নম্বর কি লিখেছি, উফ, উফ, উফ ওরা অনেক পিছনে। দেখুন, একটা মনে রাখলে হবে যে এই প্রথম যে বিষয়গুলো আছে, প্রথম যে বিষয়গুলো আছে, এই প্রথমটা মনে রাখবেন, প্রথমটা মনে রাখবেন, ইস এত অ্যাসিড। তাহলে ইস এত অ্যাসিড, এই এই ছকটা, প্রথমত ছকটা মনে রাখতে হবে, প্রথমত ছকটা কিন্তু মনে রাখতে হবে। এই যে এখানে জিহ্বার উচ্চতা, জিহ্বার অবস্থান, উষ্ঠ বা ঠোঁটের উন্মুক্ত অনুসারে, এই ছকগুলো মনে রেখে এই অংশটা মনে রাখবেন যে ইস এত অ্যাসিড। এরপরে মাঝখানে যেটা আছে, আজ আমি একা, আজ আমি একা। এরপরে উফ, এই তিনটা, উফ ওরা অনেক পিছনে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাহলে আহ ধ্বনি চ্যাপ্টারে, ধ্বনি চ্যাপ্টারে মূলত এই হচ্ছে মূল টপিকস। আপনারা এই মূল টপিকস গুলো বুঝলে হবে। আর নত্যবিধান, সত্যবিধান যেগুলো আছে এগুলো মুখস্থ, কিছু একটু হালকা পড়লে এগুলো হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই অধ্যায়ে মোটামুটি এগুলোই শেষ। আমরা পরবর্তী আরো কোনো চ্যাপ্টার নিয়ে পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে। আর কোনো কোনো হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে, আমরা ছেড়েও দিচ্ছি, নামাজের সময় হয়ে গেছে, আমরা ছেড়ে দেবো। এবং কোনো প্রশ্ন থাকলে, হ্যাঁ, আজ এখানে শেষ হবে, আজ এখানেই শেষ করে দিলাম।
আজ এখানেই শেষ। পরবর্তীতে যখন আমরা কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তখন আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আরো কিছু একটু বাকি আছে এই বিষয়গুলো আমরা পরবর্তীতে একটু শিখব। একটু বাকি আছে বলতে এখানে নত্ব বিধান সত্য বিধানের যে বিষয়টা, এটা একটু বাকি আছে। আমরা ওইটা পূর্বের যে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে যখন শুরু করব, তখন এই শুরু করার আগে একটু বিষয় আপনাদেরকে ধারণা দিলেই হয়ে যাবে একটু। ঠিক আছে? ঠিক আছে, সবাই লিভ নিতে পারেন। ঠিক আছে, সবাই লিভ নিতে পারেন। আপনাদের আপনাদের পিডিএফ প্লাস যে সমস্যাটা আছে, রেকর্ডের যে ক্লাসটা, এটা স্যারের কাছে অর্থাৎ সাপোর্ট টিচারের সাথে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা ওখানে যোগাযোগ করুন, পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই লিভ নিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।